ইশতিয়াক সাহেব ভীষণ শক্ত ধাতের মানুষ। তাকে জীবনে অনেক ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়েননি। কিন্তু আজ তার শক্ত আবরণ বারবার ভেঙে পড়তে চাইছে। একটু পরপর বাড়িতে খোঁজ নিচ্ছেন মৃদুলা ফিরেছে কিনা, কিন্তু বারবার তাকে হতাশ হতে হচ্ছে। তার 2 সন্তানকে তিনি অসম্ভব ভালোবাসেন, তবুও কোথায় গিয়ে যেন মেয়ের প্রতি স্নেহের প্রগাঢ়তা কিছুটা হলেও বেশি। হয়তো বাবা বলি। মৃদুলা তখন খুব ছোট, 4-5 বছর বয়স। তখন একবার অ্যাক্সিডেন্ট করেছিলেন। বাবা কোলে নিচ্ছে না কেন, পায়ে কি হয়েছে, বিছানায় শুয়ে আছেন কেন, এই নিয়ে সে কেঁদে বাড়ি মাথায় তুলেছিল। বাবা, তুমি আর অ্যাক্সিডেন্ট করবে না কিন্তু। ঠিক হয়ে গেলে আমাকে সবসময় কোলে নিয়ে থাকবে। ছোট্ট শিশুর অবোধ আবদারে তিনি স্মিত হেসে বলেছিলেন, অ্যাক্সিডেন্ট বলে কে হয় রে মা? আমি বলে দেব, তোমার কাছে জানার কোনো দিন না আসে। শিশু সুলভ সরলতায় দুর্ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল মৃদুলা। আজ সেই মেয়েটা তিনি আর ভাবতে পারেন না। ইশতিয়াক আর আরমানেরও সান্ত্বনা দেবার মতো অবস্থা নেই, তবুও বড় ভাইকে আশ্বস্ত করতে চাইছে তারাও তো ভালো নেই। এর মধ্যে পুলিশের তরফ থেকে জানানো হলো নারায়ণগঞ্জের একটা থানায় কিছুক্ষণ আগে একজন টেলিফোন করে একটা তরুণী কিডন্যাপ হওয়ার খবর দিয়েছে। যা বর্ণনা দিয়েছে তাতে তাদের ধারণা সেটাই মৃদুলা। লোকাল থানা থেকে অজ্ঞাত টেলিফোনে বলা স্থানে অভিযান চালাবার জন্য তৈরি হয়েছে। 3 ভাই আর সময় নষ্ট করলেন না। 2.5 ঘন্টার পথ। সাইমন আর মাহির প্রায় 2 ঘন্টা ধরে এগোচ্ছে। ফোন ফ্যাক্সের দোকান দেখলেই তারা দাঁড়িয়ে বাসায় আর থানায় খোঁজ করছিল। কিছুক্ষণ আগে তারাও জানতে পেরেছে মৃদুলার লোকেশন। তারা ঠিক পথেই এসেছে। তবে সাইমন গতি বাড়ালো গাড়ির। সিঁড়ির নিচে ঘাপটি মেরে বসে আছে 2 জন। নতুন আসা 2 জন নেমে এসেছে। ওরা গেট দিয়ে বেরিয়ে গেল। মৃদুলা ধারণা করলো বাকি জন আহত টিকটিকি দুটোর জ্ঞান ফিরিয়ে কি ঘটেছে সেটা জানতে চেষ্টা করবে। সাথে ছেলেটা ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এখন কি আমরা বেরিয়ে যাব? উফ, এত কথা বলেন কেন আপনি? এখন বেরোতে গেলে ধরা পড়ে যাব। সেও ফিসফিস করে বলল, আপনি সত্যি থানায় ফোন করেছিলেন? মিথ্যে কল দিব কেন? এখন ফাইজলামি করার সময় নেই। শুনুন, পুলিশকে যেহেতু লোকেশন পাঠিয়েছেন, তারা এখানেই আসবে। যেগুলোর উপরে আছে তাদের ধরতে পারলে বাকিদেরও ধরা যাবে। কিন্তু বেরোতে গিয়ে ধরা পড়লে ঢেরা চেঞ্জ করে ফেলবে, সাবধান হয়ে যাবে। তাছাড়া যারা বাইরে গেছে তারা যে আশেপাশে নেই কিংবা সাথে আরো কিছু চালাপালা নেই সেটাও আমরা জানি না। তাই এত বেরুবো করে অস্থির না হয়ে চুপ করে বসে থাকুন। মৃদুলা মাঝে মাঝে দেখতে চেষ্টা করছে পরিস্থিতি। তাছাড়া ওদের কাছে অস্ত্র থাকাটা খুবই স্বাভাবিক। অস্ত্র? আতকে উঠে শব্দটা উচ্চারণ করলো আগন্তুক। প্রশ্নের মতো শোনালো, আপনি একটা ভিতর ডিম। ভিতর আর ডিম দেয়? মৃদুলা কঠিন চোখে তাকালো ছেলেটার দিকে। এই ছেলে সত্যি সবসময় এমন মজা করে কথা বলে নাকি ফাজিল ধরনের কেউ? সে বুঝতে পারছে না। এখন মনে হচ্ছে মহা ফাজিল লোক। দায়িত্ব এই যে জলজান্ত প্রমাণ আমার সামনে। এখন এসব আজে বাজে কথা বন্ধ করে চুপচাপ বসে থাকুন। মনে আছে তো, ওরা সশস্ত্র হতে পারে। মুখে একটা আঙ্গুল দিয়ে বোঝালো সে নো কথা মুটে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাইরে যাওয়া 2 জন ফিরে এলো। মাইয়াটা কই যাইব? আমি আগেই কইছিলাম ডাইরেক্ট অ্যাকশনে যাইতে, তা না টাইনা এখানে আনলো। এখন তাড়াতাড়ি এখান থেকে বাইর হন লাগবো। হাওয়া আলাপের টাইম না। মাইয়া নিশ্চিত থানায় যাইব। বলতে বলতে এদের মাথার উপর আরেকবার ভূমিকম্প ঘটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তখনই পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল। ছেলেটা বের হতে চাইলে মৃদুলা শার্ট টেনে ধরে থামালো। ফিসফিস করে বলল, এখনই না, আগে ধরা পড়ুক। ওরা ধরা পড়ার আগে ওদের জিম্মি করতে পারে। পালানোর জন্য মরিয়া চেষ্টা তো করবেই। আগন্তুক কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুলার দিকে। মৃদুলা অবশ্য তখন অন্য কিছু ভাবছে। পুলিশের আগমনে হঠাৎ উপরে হুটুপুটি শব্দ পাওয়া গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। 5 জনই ধরা পড়ল। মেয়েটা কই? শুয়োর বাচ্চা বল। গাঁটটা খেয়ে কুকিয়ে উঠল একজন। এবার মৃদুলা বেরিয়ে এলো। আগন্তুক ওর পিছু নিল। ওকে সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আসতে দেখে যে 2 জন বাইরে গিয়েছিল তারা মুখ চাওয়াচাই করলো। একজন নিরাপত্তা কর্মী এগিয়ে এসে মৃদুলাকে জিজ্ঞাসা করলো, তার নাম মইদুল। আপনার নাম? মৃদুলা। কি ঘটেছিল বলুন তো? মৃদুলা সবটুকু খুলে বলল। এবার মইদুলের দৃষ্টি গেল আগন্তুকের দিকে। আপনি? জি, আমি পান্থু রায়হান। আমি ফোন করেছিলাম। তাকেও কিছু জিজ্ঞাসাবাদ করা হলো। হঠাৎ মৃদুলা বলল, এক্সকিউজ মি, আমি ওদেরকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক আছেন? মৃদুলা হ্যান্ডকাপ আটকানো
টিকটিকিগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। এরপর একেবারে আকস্মিকভাবে নিজের পা থেকে স্যান্ডেল খুলে অক্ষত দুইটার গালে বসিয়ে দিল। তৃতীয়টার গালে বসাবার আগে বাধা পেল। মহিলা কনস্টেবল আছে 3 জন, প্রয়োজন হতে পারে ভেবে তাদের আনা হয়েছিল। মইদুল এগিয়ে এসে বলল, আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ, আমরা আসি। এই কোর্টগুলো সর্বোচ্চ শাস্তি পাবে তো? আপনাদেরই তো ফাঁকফোকরের অভাব নেই। কিছুটা অপমানিত বোধ করলো মইদুল, তবে এই মুহূর্তে কোনো উত্তর দিল না, শুধু বলল, এটা হাতে নাতে ধরা হয়েছে, এক্ষেত্রে তেমন সুযোগ নেই। ধৃত দলটার সাথে তারাও থানায় গেল পুলিশের জিপে করে। মৃদুলাকে বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করে দেবে তারা। মৃদুলা কিডন্যাপিং আর নারীর প্রতি অশালীন আচরণের কেস ফাইল করলো। সমস্ত আইনগত প্রসিডিউর শেষ করে চা দেওয়া হলো ওদের। আমি বাসায় একটা টেলিফোন করব। আপনার বাসায় জানিয়ে দেওয়া হয়েছে আপনি সেফ আছেন, তবুও আপনি চাইলে কথা বলতে পারেন। মৃদুলা বাসায় 1 মিনিট কথা বলে আশ্বস্ত করলো। এরপর 2 জন কনস্টেবলকে দায়িত্ব দিল মৃদুলাকে পৌঁছে দেবার জন্য। গেটের কাছে এসে পান্থ বলল, কিডন্যাপ করে ওদের জন্মের শিক্ষা হয়ে গেছে। আপনি ভীষণ ডেঞ্জারাস একটা মেয়ে। আমি ভালোর জন্য ভালো মেয়ে, কিন্তু বিশ্রী রকম কিডগুলোর জন্য ডেঞ্জারাসই ভালো। একটা বাকি থেকে গেলে জুতা মারতাম। এদের নিজের হাতে শাস্তি দিতে পেলে বেশি স্বস্তি পেতাম। উফ, ভালো হওয়ায় বেঁচে গেলাম। তবুও তো আপনার মার খাওয়া থেকে বাঁচতে পারিনি। আর একটু হলেই আমিও। ঘাড় কাত করে আলাদা হয়ে যাবার ভঙ্গি করলো পান্থ। মৃদুলা হেসে ফেলল। সত্যি লোকটা ওকে সাহায্য করতে এসেছিল। থানায় সময় মতো না জানালে এর চেয়েও খারাপ কিছু হয়ে যেতে পারত। সরি, সিচুয়েশনটা তো জানিনি। থ্যাংক ইউ। পান্থ, নিজের নাম মনে করিয়ে দিল পান্থ। পানহু, পথনা পথিক। উত্তর দেবার আগেই মাহির আর সাইমনকে দেখা গেল। মাহির ছুটে এসে মৃদুলাকে জড়িয়ে ধরলো, কেঁদে ফেললো শিশুর মতো। ভাইয়া, আমি ঠিক আছি। সরি রে, তুই কেন সরি বলছিস ভাইয়া? ভাই হয়ে কিছু করতে পারলাম না আমি। এভাবে বলিস না তো। আর এভাবে ভ্যাভা করে কাঁদছিস কেন? এখন বিয়ে করেছিস না? তোর বউ এভাবে দেখলে কি বলবে? মাহিরের মন থেকে সমস্ত কালো মেঘ সরে গিয়ে সোনালি রোদে ঝলমল করে উঠল। তার ছোট্ট বোনটাকে ফিরে পেয়েছে, সে আবার হাসছে, খুনসুটি করছে। হারিয়ে ফেলার আশঙ্কার পরে প্রাপ্তির আনন্দ বুঝি এমনই হয়। ভাই বোন যখন এদিকে ব্যস্ত ছিল, তখন ওদিকে আরেক ধুমধুমার লেগে গেছে। ততক্ষণে কনস্টেবলের মাঝখানে পান্থ দাঁড়িয়েছিল। তখন কালপিট গুলোকে যে ভেতরে নেওয়া হচ্ছে এটা ওরা জানতো না। দাঁড়ানোর অবস্থায় দেখে সাইমন ভাবলো এই বুঝি সে কিডন্যাপার। সাইমন আচমকায় পান্থর দিকে ঘুষি হাঁকিয়ে তেরে গিয়ে ধাম করে বসিয়ে দিয়েছে একটা। মৃদুলা ছুটে গিয়ে সাইমনকে টেনে ধরল। আরে সাইমন ভাই, উনি আমাকে সাহায্য করেছেন। সাথে সাথে সাইমন থেমে গেল। পান্থ মুখের আহত জায়গায় হাত চেপে ধরেছে, মনে মনে বলছে, ডাকাত পরিবার, ভাই বোন সবগুলো ডাকাত শ্রেণী। এবার মাহির এগিয়ে এলো। আরে আগে দেখবি তো কাকে মারছিস। সাইমন এগিয়ে এসে যেখানে ঘুষি মেরেছিল সেখানে পর্যবেক্ষণ করে বলল, আমি বুঝতে পারিনি, সরি, কিছু মনে করবেন না, আসলে আমাদের মাথা ঠিক নেই। জি, বুঝতে পেরেছি। মনে মনে বলল, মাথা আসলেই ঠিক নেই। কোন কুক্ষণে যে সাহায্য করতে এসেছিলাম কে জানে। পরক্ষণেই ভাবনা সরিয়ে দিল। এই অসম্ভব সাহসী আর ভাই আসতে কেমন আদুরে হয়ে যাওয়া মেয়েটা পৃথিবী থেকে ঝরেও যেতে পারত। নিজেকে তখন কি করে ক্ষমা করত? ভালো কাজ করার পর যে অপার্থিব আনন্দ অনুভূত হয় সেটা তো দিয়েছে, এর জন্য ওইটুকু হজম করে নেওয়া যায়। আপনি কিন্তু আজ আমাদের সাথে আমাদের বাড়ি যাবেন। আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকলাম, সেই ঋণ তো শোধ করা সম্ভব নয় কোনোদিন। রাতে যদি আমাদের সাথে খান আমরা সবাই ভীষণ খুশি হব। মাহিরা তো আন্তরিক ভঙ্গিতে কথাটা বলল যে পান্থ ফেরাতে পারল না। কেউ ওর সাথে এমন নির্ভেজাল আন্তরিকতা দেখালে ওর চোখের কোণ ভিজে উঠতে চায়। কেন তা সে জানে না, হয়তো এই জিনিসটা জীবনে খুব কম পেয়েছে বলে। ঠিক আছে, যাব। সাইমন সরাসরি আলিঙ্গন করলো এবার পান্থকে। কিছু মনে রাখবেন না প্লিজ। ওরা থানায় গিয়ে কথা বলল, জড়িতদের কোর্টে তোলা হবে আগামীকাল। এরপর হয়তো প্রসিডিউর মেনটেন করে জেলে পাঠানো হবে। মাহির দৃঢ় গলায় মইদুলকে বলল, আমরা শুধু যথাযথ শাস্তি চাই। এদের সাথে আরো কেউ ইন্ধন জুগিয়েছে কিনা, উদ্দেশ্য কি ছিল, এসবও বের করবেন প্লিজ। এরপর ওরা ফিরল নিজেদের প্রিয় জায়গায় আনন্দবাড়িতে। মৃদুলা কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে যেভাবে আনন্দবাড়ির সমস্ত আনন্দ নিয়ে গিয়েছিল, ফিরতে ওর সাথে সাথে আনন্দ যেন আবার উতলে পড়ল। ওকে জড়িয়ে ধরে সায়রা হু হু করে কান্নায় ভেঙে পড়লেন। এতক্ষণ যেন তিনি পাথর হয়েছিলেন, এক মনে প্রার্থনা করে গেছেন। সারাদিনে চেপে রাখা কষ্ট অঝোর বৃষ্টি হয়ে ঝরছিল কান্নায়। প্রত্যেকের চোখে জল ফিরে পাবার স্বস্তি মিশে আছে সেই জলে। হৃদিতাও সন্তর্পণে চোখটা মুছে নিল।
কয়দিন ধরে সে চেনে এই পরিবারকে, তবু এই পরিবারের আনন্দ বেদনাকে এতটা ছুঁয়ে দিল কি করে এত অল্প সময়? দাদু উঠে এসেছে হুইল চেয়ারে করে, তিনি ডাকলেন নাতনিকে। আমার কাছে আয় তো একটু। মৃদুলা দাদুর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলো। তিনি স্নেহ চুম্বন আঁকলেন ওর কপালের পর বড় ছেলেকে বললেন, আমি আর বউ মারা দিলে একটা খতম পড়ছি, তুই হুজুরের সাথে কথা বলিস। মৃদুলা মৃদু হাসলো। নিজের পরিবার ভাগ্যে সে শুকরিয়া আদায় করলো। এত চমৎকার পরিবারে চমৎকার মানুষগুলোর মুখগুলোই বারবার ভেসে উঠছিল ওর মানসপটে। ও যদি ফিরে আসতে না পারতো, এই মানুষগুলো শোকে মরেই যেত, জীবনমৃত হয়ে যেত। পান্থ এক কোণে বসে সমস্তটাই দেখছিল। পরিবার বুঝি এমনও হয়? মায়া ছায়াদের জানানো হয়নি, তখন চিন্তায় কারো মাথায় আসেনি। তাছাড়া মায়াদের বাসায় টেলিফোন নেই, বাড়িওয়ালার বাসায় করলে ডেকে দেয়। মৃদুলা ফেরার পরে জানানো হলো। মায়ের মন আকুপাকু করতে লাগলো মৃদুলাকে দেখার জন্যে। সন্ধ্যা 7:30 বাজে, এখনো আহির ফেরেনি। আজকাল বাড়ি ফিরতে দেরি করছে। জিজ্ঞাসা করলে বলে কাজের চাপ। মায়া ভাবলো আগামীকাল তাহির যেই শার্ট পরে অফিসে যাবে সেটা ইস্ত্রি করে রাখবে। সকালে কথা উঠে পড়লে সময় পাওয়া যায় না। আলমারি থেকে একটা শার্ট বের করতে গিয়ে নিচে কি যেন একটা পড়লো খট করে। মায়া হাতে নিল পারফিউম, কিন্তু তাহির তো নিজের প্রিয় একটা পারফিউমই সবসময় ব্যবহার করে। মাঝে মধ্যে চেঞ্জ করতে বললেও রাজি হয়নি। এই ব্র্যান্ড কোত্থেকে এলো? কু ডাকলো মায়ের ভেতরে। বিশ্রী একটা সন্দেহ মনে আসছে কেন বারবার। কোনো বিশাল বড় ফাড়া কেটে যাবার পরে মানুষের মন জুড়ে অসম্ভব এক স্বস্তি বিরাজ করে। অকারণেই আনন্দ হয়। এই বাড়ির মানুষগুলোর অবস্থা এখন তেমনই। খুব স্বাভাবিক কথাতেও তারা হেসে ফেলছে অকারণে। সারাদিনের ভয়াবহ ও দুশ্চিন্তা থেকে, নিজেদের মন আর মস্তিষ্ক থেকে ঝেঁটিয়ে বিদায় করবারও একটা পন্থা হতে পারে। কে জানে? এর উত্তর কেউ খুঁজতেও চাইছে না। মৃদুলাকে নিয়ে মাতামাতি করার সময় পান্থকে সেভাবে কেউ খেয়াল করেনি। সে একটা কোণে বসে সবটা পর্যবেক্ষণ করছিল। হঠাৎ রানু মাহিরকে জিজ্ঞাসা করলেন, তোদের সাথে যে ছেলেটা এলো সে কে? এবার মৃদুলা পান্থর সাথে তার ঘটনা বলল সবাইকে। সবাই কৃতজ্ঞতা স্বীকার করলো। মৃদুলার উপর বেশ ধকল গেছে, তার উপরে ক্লোরোফর্ম, সব মিলিয়ে অসম্ভব ক্লান্ত। ওকে ভেতরে পাঠিয়ে দেওয়া হলো। মৃদুলা ভেতরে যাবার পরে সাবেরি পান্থর সামনে আসতেই সে উঠে দাঁড়ালো। আরে বসো বসো। পান্থ আবারও বসে পড়লো। সে ঝোঁকের মাথায় চলে এসেছে। এখন ভীষণ অস্বস্তি বোধ করছে। তাদের মেয়ে এত বড় একটা দুর্ঘটনা থেকে ফিরল, এখন নিশ্চয়ই প্রাইভেসি দরকার ছিল। কি যে করে না সে, অযাচিত মনে হচ্ছিল নিজেকে। তোমাকে কি করে কৃতজ্ঞতা জানাবো জানি না। তুমি কি খেতে পছন্দ করো বাবা? আজ আমি তোমার সবচেয়ে পছন্দের খাবার নিজের হাতে রান্না করব। এত আন্তরিক শোনালো কথাটা, পান্থের চোখে পানি চলে এসেছিল। এভাবে ওকে বহুদিন কেউ প্রশ্ন করেনি। নিজেও প্রায় ভুলে গেছে প্রিয় খাবার কি। পান্থর চোখে ভেসে উঠল শৈশব। সে ছোটাছুটি করছে, সব গোছানো জিনিস লণ্ডভণ্ড করছে। মা প্লেট ভর্তি খিচুড়ি নিয়ে পেছন পেছন ছুটছেন। মার অভিব্যক্তিতে তবুও বিরক্তির লেশমাত্র নেই, বরং কপট রাগ ধরে রাখা, মুখে চোখে প্রশ্রয়। কৈশোরে ওর জন্মদিনে ঘুম থেকে তুলে মা নিজের হাতে রান্না করে পায়েসের বাটিটা তুলে দিতেন ওর হাতে। সম্মোহিতের মতো পান্থ উত্তর দিল, মায়ের হাতে যে কোনো রান্না, তবে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর পায়েস, এই দুটো। সাবেরি স্মিত হেসে বললেন, তিনি খুব চমৎকার রাঁধেন বুঝি? রাত তো। বলতে গিয়ে গলা কেঁপে গেল সামান্য। অপ্রস্তুত সাবেরি বললেন, ও আমি দুঃখিত বাবা। মুহূর্তখানেক চুপ করে থেকে সাবেরি হেসে বললেন, তোমার মায়ের মতো পারবো না, কারণ মায়ের রান্নায় তার ভালোবাসাও মিশে থাকে, সেটা তো পূরণ করা যায় না কোনোদিন। তবে খিচুড়ি আর পায়েস আমি রান্না করছি। আন্টি, এত ঝামেলা করার প্রয়োজন নেই। তুমি চুপ করো ছেলে, এত বিনয় দেখাতে হবে না। এটা এমন কিছু নয়। তুমি এখানে বসো, ওদের সাথে গল্প করো, এর মধ্যে হয়ে যাবে। সবাই পান্থকে ঘিরে বসলো। মৃদুলা নিজের ঘরে চলে যাবার পরে রিদিতাও মাহিরের ঘরে চলে গেল। সিমি, ইমি, মাহির আর সাইমন পান্থর সাথে গল্প শুরু করলো। ইশতিয়াক, ইফতেখার আর আরমানও সামিল হলেন। কিছুক্ষণের মধ্যে সাবেরি এসে বললেন, দুধ কম আছে, নিয়ে আসবে। পান্থ তড়িঘড়ি করে বলল, আন্টি থাক না। এবার আরমান মৃদু ধমক দিয়ে বললেন, এই ছেলে খালি নানা করছে কেন? গল্প করো তুমি, আমি যাচ্ছি। আরমান উৎসাহ নিয়ে বেরিয়ে গেল। খাবার টেবিল পান্থর প্লেটে খিচুড়ি তুলে দিতে ওর নাকে এসে ধাক্কা দিল। গন্ধটা কেমন মামা গন্ধ মিশে আছে খিচুড়িতে। ভীষণ তৃপ্তি নিয়ে খেলো সে বহুদিন পরে। বাড়ির ছেলেমেয়েদের আগে বসানো হয়েছে, বড়রা পরে বসবে। রিদিতাও বসেছে। মৃদুলার ক্ষুধা পেয়েছিল, সে দুপুরে রান্না করা খাবার খেয়ে আগে ঘুমিয়ে পড়েছে। এমন পারিবারিক আবহে
কেমন মিশে যেতে ইচ্ছে করলো পান্থর। প্রত্যেকেই ওর খাবার খোঁজ রাখছিল টেবিলে। সাবেরি নিজের হাতে তুলে দিচ্ছিল, পায়েসটাও এগিয়ে দিলেন। তাতেও সেই মা গন্ধ। ভীষণ যত্ন করে মমতা দিয়ে যে রান্না করেছেন তার ছাপ স্পষ্ট। এই আনন্দ বাড়ি আর তার মানুষগুলো কি অপার্থিব মায়ে ওকে জড়িয়ে নিয়েছে। সে ঝোঁকের মাথায় বলে ফেলল, আন্টি আপনি কিন্তু লোভ ধরিয়ে দিলেন। এখন তো এমন মামা গন্ধের খাবার খেতে ইচ্ছে করবে, তখন কোথায় পাবো? সাবেরি খুব মায়া হলো ছেলেটার জন্যে। আহারে মা নেই, তোমার যখনই খেতে ইচ্ছে করবে সোজা চলে আসবে, কোনো ধরনের হ্যাজিটেশনে ভুগবে না বলে দিলাম। খুব অগোচরে স্নেহ আর শ্রদ্ধার বিনিময় ঘটে গেল এই দুজনের মাঝে। বিদায় নেবার সময় কিছুতেই ওকে একা ছাড়ল না সাইমন আর মাহির। পাশের উপজেলায় বাড়ি পান্থের। সে নিষেধ করেছিল কিন্তু ওরা রাজি হলো না। মৃদুলার ঘটনায় যদি আরো কেউ যুক্ত থাকে তবে তারাও পান্থর ক্ষতি করতে পারে। ওর জন্যই তো ধরা পড়লো ওরা, তাই কোনো রিস্ক নিতে চাইল না। ওদের উপকার করতে এসে বিপদে পড়লে নিজেদের ক্ষমা করতে পারবে না। এই রাত বিরেতে একা একা বাইক চালিয়ে যাবার কোনো দরকার নেই। বাইক এখানে থাকুক, দিনে এসে নিয়ে যেও, না আসলেও সমস্যা নেই, আমরা পৌঁছে দেব। অগত্যা ওদের বাড়ির গাড়ি নিয়ে তিনজন যখন বেরিয়ে পড়লো, রাত তখন 12টা ছুঁই ছুঁই। থাকতে বলেছিল কিন্তু পান্থ রাজি হয়নি। এই আন্তরিকতা সে নষ্ট করতে চায় না, যেটুকু পেয়েছে তাই মহার্ঘ। তাহির ফিরেছে 9টার দিকে। কথার জন্য আনা চকলেট চিপস ধরিয়ে দিতে মেয়ে খুশিতে বাবার কোলে উঠে পড়ল এক লাফে। মায়া খাবার দিল। তাহির কথাকে ঘুম পাড়িয়ে দিতে মায়া বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে তাহির। আজ খুব টায়ার্ড, এত প্রেশার অফিসের, পরে শুনবো। কিন্তু কথাগুলো যে খুব জরুরি। মায়ার গলা শীতল। তাহির উঠে বসলো, চোখে মুখে একরাশ বিরক্তি। বলো। মায়া আলমারি খুলে পারফিউমটা বের করে নিয়ে এলো। এটা কার? তাহির কিছুক্ষণ আমতা আমতা করলো, এরপর বলল, আরে এটা একজন গিফট করেছে। ইদানিং ঘন ঘন গিফট পাচ্ছ মনে হয়। তাহির এবার উত্তর খুঁজে না পেয়ে রেগে বলল, তুমি আমাকে সন্দেহ করছো? সেটাই স্বাভাবিক না? দেখো মায়া, আমি সারাদিন পরিশ্রম করি, তোমার এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো এনার্জি আমার নাই। এনার্জি নেই নাকি উত্তরে নেই? তাহির রেগে বালিশ নিয়ে পাশের রুমে চলে গেল। মায়া স্থানাভূত রইল কিছুক্ষণ। এরপর ঘরের লাইট বন্ধ করে কথাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ওর কান্না পাচ্ছিল ভীষণ। সন্দেহ হলো, মনে মনে একটা ক্ষীণ আশার আলো টিমটিম করে চলছিল। মনে হচ্ছিল এটার একটা উত্তর নিশ্চয়ই আহিরের কাছে থাকবে। সে ওকে ঠকাবে না কিছুতেই। ওদের 7 বছরের সংসার, কত প্রতিশ্রুতি, অজস্র মায়া, প্রবল টান, সমস্তই মিথ্যা হয়ে যাবে না? কিন্তু সমস্তই এক বিশাল বড় মিথ্যার উপর দাঁড়িয়ে। মায়া ওর হৃদয়ে সমস্ত ভালোবাসা দিয়ে বালুচরে ঘর বেঁধেছিল। পলকা বাতাসে তা গুড়িয়ে খান খান হয়ে গেল। কথাকে জড়িয়ে ধরে সে ফুপিয়ে কেঁদে উঠল। কোনোভাবে বাদ মানাতে পারল না। মাহির আর সাইমনের ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেল। মাহির নিজের ঘরে এসে দেখলো হৃদিতা ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটা ওর রেসপন্সিবিলিটি ওর সূত্র ধরেই এই বাড়িতে এসেছে। এখনও সেভাবে মানিয়ে নিতে পারেনি। এই পরিস্থিতিতে সারাদিন খোঁজ নেওয়া হয়নি। মাহিরের মনে হলো একবার অন্তত কথা বলার দরকার ছিল, কোনো সমস্যা হচ্ছে কিনা। কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম ছেড়েছে, 2-1 দিনের মধ্যে এনে দিতে হবে ঠিক করলো সে। সারাদিনের ধকলে মাহিরও ভীষণ ক্লান্ত, তবুও মৃদুলাকে ফিরে পাওয়া সেই ক্লান্তি উবে গিয়েছিল। এখন আবারও ফিরে এলো। সবার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সে। মাহির আলো জ্বালাবার পরে ঘুম ভেঙে গিয়েছিল হৃদিতার, কিন্তু তা জানান দিতে ইচ্ছে করেনি। এই লোকটার সাথে কথা বললে সে সবসময় রুড়ো আচরণ করে ফেলে, কেন যেন নিজেকে সামলাতেই পারে না। আজ বাড়ির সকলের মনের অবস্থা সে জানে, তাই মুখোমুখি না হওয়াটাই সমীচীন বলে মনে হলো। কতক্ষণ এপাশ ওপাশ করলো। মাহিরকে পরম শান্তিতে ঘুমাতে দেখে হিংসে হলো। ওর ঘুম কেড়ে নিয়ে কি শান্তিতে ঘুমাচ্ছে লোকটা। আজ বাবা টেলিফোন করেছিল, বাড়ির সবাই তখন দুশ্চিন্তার মধ্যে। সে গিয়ে ধরেছিল, বাবা জানলে সে ধরতো না। কেমন আছো? আমার কি ভালো থাকার কথা? আমার জীবন আমি বুঝে নিব বাবা, এখন তো আর আমি আপনার কেউ না। রাখছি। কঠিন কঠিন আরো কিছু কথা বলতে ইচ্ছা করছিল তাকে, কিন্তু বাবার গাম্ভীর্যের জন্য এর বেশি বলতে পারল না। আজন্ম সংস্কার কোথাও বাধা দিয়েছিল। তখন যা স্বাভাবিক বলে মনে হচ্ছিল নির্জন রাতে, সেটাই কেমন পোড়াচ্ছে। ওর জীবনটা এমন হলো কেন? কার দোষে? মৃদুলার ঘটনায় ধরা পড়াদের রিমান্ড চাওয়া হয়েছিল, কোর্ট সেটা মঞ্জুর করেছে। এটা শুনে কিছুটা স্বস্তি পেলে ওরা। আরও কারা কারা জড়িত বা ওদের উদ্দেশ্য কি ছিল? শুধুই চর খাবার প্রতিশোধ নাকি অন্য কিছু? সব জানতে উদ্গ্রীব হয়ে থাকলো মৃদুলার পরিবার। দোতলা একটা বাড়ি ভাড়া নিয়ে অফিস বানিয়েছে 3 ভাই।
এখান থেকেই তাদের সমস্ত ব্যবসায়িক কারবার চলে। বিকেলে অফিসের পিয়ন ওসমান গনি এসে জানালেন সৈয়দ আকবর হোসেন এসেছেন। ইফতেখার সাহেবের ভ্রু কুঁচকে গেল। এই লোক তার ক্লাসমেট ছিল একসময়, তখন থেকেই সবসময় তার পিছু লেগে থাকতো। নানান সময়ে অনেক ক্ষতি করতে চেয়েছে কিন্তু পারেনি। তিনি ইন্টারকমে দুই ভাইকে ডেকে অযাচিত অতিথিকে পাঠিয়ে দিতে বললেন। কেমন আছিস ইফতি? কেমন আছি সেটা দেখতে নিশ্চয়ই এখানে আসিসনি, যা বলার বলে ফেল। ধূর্ত হেসে আকবর বললেন, তুই সব সময় সার্ফ ব্রিলিয়ান্ট, এখনো তাই আছিস? অযথা কথা না বাড়িয়ে যা বলতে এসেছিলেন বলুন না। আরমান মজা করতে পছন্দ করেন কিন্তু তার ধৈর্য কম। অস্থির হয়ে কথাটা বললেন তিনি। আমি এসেছিলাম তোমাদের সম্বেদনা জানাতে আর একটা প্রস্তাব নিয়ে। কিসের জন্য সমবেদনা? এবার প্রশ্ন করলেন ইশতিয়াক। আকবর উত্তর দিলেন ইফতেখার সাহেবের দিকে তাকিয়ে। শোন, আমাকে সবসময় ভুল বুঝলে কি হবে? আমি তোর ভালোই চাই। আজ সারাদিন ধরে কানাঘোষা শুনেছিলাম তোর মেয়ের ব্যাপারে। লোকের মুখে আছে বলেছে, কিন্তু তুই চিন্তা কর, এসব কথা জেনে তোর মেয়ের জন্য ভালো ফ্যামিলির পাত্র পাবি। আরমান কিছু বলতে যাচ্ছিল, রেগে ইফতেখার ইশারায় নিষেধ করলেন। তিনি পুরো কথাটা শুনতে চান, অভিসন্ধি বুঝতে চান। আরমান বাধ্য হয়ে চুপ রইল। আমার বড় ভাতিজা খুব ভালো ছেলে। আমি জানি কেউ কিডন্যাপ হওয়া মেয়েকে জেনে শুনে বিয়ে করবে না, কিন্তু আমি ওকে রাজি করাতে পারবো। কিডন্যাপ কেউ নিজের ইচ্ছায় হয় আকবর? সেটা কেন হতে যাবে? তাহলে এখানে আমার মেয়ের দোষ কি? যে কোনো দোষ করেনি তাকে শাস্তি দেব? এতটা অবিবেচক মনে হলো আমাকে? এবার আর নিয়ন্ত্রণ করলো না আরমান। কেউ তাকে বাধাও দিল না। খেকিয়ে উঠে তিনি বললেন, আমাদের মেয়ে সুস্থভাবে ফিরে এসেছে, এটাই আমাদের জন্য স্বস্তির। আল্লাহর রহমতে কিছু ঘটেনি ওর সাথে। আল্লাহ না করুক যদি ঘটতো, তবুও আমাদের এই প্রস্তাবে আমরা রাজি হতাম না। আমাদের মেয়েকে কেউ বিয়ে না করলেও ওর কোনো সমস্যা নেই, আমরা সবাই আছি ওর পাশে। এবার জানতো বিদায় হন। এসব উদ্ভট কথাবার্তা বলতে আমাদের সামনে আর কখনো আসবেন না। তুই কিছু বল। ইফতেখারের দিকে তাকিয়ে ফুস করে উঠে বললেন আকবর। এটাই আমার উত্তর। যে পরিবার অন্যায়ের বিচার না চেয়ে ভিকটিমকেই ব্লেম দেয়, সেই রকম পরিবারে আমার মেয়েকে আমি বিয়ে দেব? এতটাই দুর্দিন আসেনি। জগতে কারো ভালো চাইতে নেই, এটার জন্য পস্তাবে পড়ে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের ভালো আমাদেরই ভাবতে দিন। এই ঘটনা আমাদের ইন্ধন আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে। আরও কিছু হুমকি ধমকি দিয়ে বেরিয়ে গেলেন আকবর। কিছুক্ষণ পরে তারা জানতে পারলেন আবারও নির্বাচন করবে ধুরন্ধর লোকটা। তারা দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেললো। তাদের পরিবারকে এলাকার বেশিরভাগ মানুষ পছন্দ করে। এমন পরিস্থিতিতে আত্মীয়তা হলে বাড়তি পাবলিক সিম্প্যাথি পাবে। নির্বাচনের ভাগ্যে শিখে ছিটতে পারে অবশেষে সেটারই তাল কষতে। শাহানা মৃদুলার চুলে বিলি কেটে তেল দিয়ে দিচ্ছিলেন, তখন হৃদিতা এলো সেখানে। চুল এভাবে পাখির বাসা বানিয়ে রাখছিস কেন? হলেও এভাবে থাকিস? তেল দিলে মনে হয় জ্বর এসেছে, কেমন চিটচিট করে মাথায়। তাহলে দিচ্ছিস কেন? কারণ তোমার হাতে জাদু আছে চাচি। এত আরাম করে বিলি কাটো, ঘুম চলে আসে। এসো মা, তোমাকেও দিয়ে দেই। হৃদিতা নিষেধ করলো না। মা অনেক বকাঝকা করে তেল দিয়ে দেন চুলে, অথচ আজ একবার বলার সাথে সাথেই চুল খুলে শাহানার সামনে এসে বসলো। তিনি এটা সেটা বলতে বলতে চুলে তেল লাগাচ্ছিলেন। হৃদিতা ছোট ছোট বাক্যে উত্তর দিচ্ছিল। মৃদুলা আপু, তোমার ভয় লাগেনি? লাগেনি বললে মিথ্যা বলা হবে। তবে সবচাইতে ভয় পেয়েছিলাম তোমাদের নিয়ে। আমাদের নিয়ে? আমার পরিবারের মানুষের জন্য। হৃদিতার বুকের কোথাও গিয়ে যেন কথাটা লাগলো। পরিবার, এই পরিবারের মানুষগুলো ওকে পরিবার ভাবে। সময় এসেছে আজ মায়ের সাথে কথা বলতে। আমি আসলে দুলা ভাইয়ের বিষয়ে কিছু কথা বলতে চাইছিলাম। তোকে তো আমি চিনি, কথাগুলো খুব সেন্সিটিভ, তাই সামনাসামনি বলতে চাইছিলাম। কিন্তু জানিসই তো, বড়টাকে এবার স্কুলে দিয়েছি, ছোটটা মহা দুষ্টু, সময় হচ্ছিল না। মায়া অন্য সময় হলে শুনতো না, কিন্তু আজ এড়িয়ে গেল না। মনে মনে এও বুঝলো যা শুনবে সেটা কি হতে পারে। সোমার হাজবেন্ড আর তাহির একই অফিসে কাজ করে। মাথা ঘোরানো টাইপের সুন্দরী এক কলিগ ট্রান্সফার হয়ে ওদের অফিসে এসেছে 7-8 মাস আগে, ডিভোর্সি। আমি একদিন শফিকের অফিসে গিয়েছিলাম, তখন দেখেছি তাকে। আমাদের চাইতে বয়স বড়জোর 2-1 বছর কম হতে পারে।
কিন্তু নিজেকে মেইনটেইন করেছে, মডেলদের মতো লাগে। কিছুটা উগ্র ধরনের স্বভাব মনে হয়েছে, বেপরোয়া। সোমার কথা শুনে বিরক্ত হয়ে মায়া প্রশ্ন করলো, তার বড়রা আমাকে ছোড়া শীত কেন? এবার ইতস্তত করে সোমা বলল, শোন না, মেয়েটার সাথে তাহির ভাইয়ের কি করে যে বলি। মায়া বুঝতে পারছে কথা কোন দিকে যাচ্ছে। সে সোমার কথা আর খেয়ে ধরে বলল, সোমা, যা বলবি সরাসরি বল, এত বড় ভূমিকা দেবার কোনো প্রয়োজন নেই। স্নিগ্ধা অনেকদিন থেকে তাহির ভাইকে উস্কাচ্ছিল। ইদানিং দুজন একসাথেই অফিস থেকে বেরোয়, অফিসে লাঞ্চ না করে একসাথে বাইরে যায়। ওখানে তো কিছু ভালো রেস্টুরেন্টও রয়েছে। সেদিন বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনতে গিয়ে সেখানে দেখলাম দুজনকে একসাথে শপিং করছে। তাদের কথাবার্তা আর অঙ্গভঙ্গি দেখে বিষয়টা স্বাভাবিক বলে মনে হয়নি। খুব অন্তরঙ্গ না হলে ওভাবে। এটুকু বলে থামলো সোমা। এরপর মাথা নিচু করে বলল, দেখ, তুই আমার খুব ক্লোজ, আমাদের স্কুল কলেজ একসাথে। বিষয়টা আমার ভালো লাগেনি, মনে হয়েছে তোকে জানানো উচিত। মায়ের কোনো অনুভূতি কাজ করছে না। নিজে তাহিরের বদলে যাওয়া আচরণ, ঘরে মূল্যবান উপহার, এসব দেখার পরে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। তাছাড়া সোমাকে সে ছোটবেলা থেকেই চেনে, ওর পরিবারের পরে অন্যতম শুভাকাঙ্ক্ষী। সোমা এমনিতেও মিথ্যা বলে খুব আনাড়ি। সে ভালোবাসে তাহিরকে, অন্ধের মতো বিশ্বাস করত, কিন্তু চোখের সামনে থেকে অন্ধত্বের প্রলেপ একটু একটু করে সরছিল। পৃথিবীটা হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও সে প্রাণপণ চেষ্টায় পাঁজর ভেঙে বেরিয়ে আসা কান্নাটাকে রোধ করতে সক্ষম হলো। সোমা আবারও কথা বলতে শুরু করলো, দেখ, ওরকম কেউ প্রলুব্ধ করলে মাথা ঠিক রাখা অনেকের পক্ষেই মুশকিল হয়ে যায়। তাহির ভাইকেও হয়তো পা হড়কেছে। মা হিমশীতল গলায় বলল, সোমা, এমন পরিস্থিতিতে কাদের পা হরকায় জানিস? যাদের চরিত্রের দৃঢ়তা নেই। তোর একটা স্টেপ নেওয়া উচিত। স্নিগ্ধার বাসার টেলিফোন নাম্বার আছে আমার কাছে, একবার কথা বলবি? এমন উদ্ভট কথায় মায়া যেন কখনো শোনেনি এমন অভিব্যক্তি ফুটিয়ে বলল, স্নিগ্ধা? তাই তো, ওর সাথে আমি কেন কথা বলতে যাব? তুই তোর বিষয়টা ওকে বুঝিয়ে সরে যেতে বলবি। দরকার হলে আমি তোর সাথে যাব স্নিগ্ধার কাছে। মায়া হাসলো, তাচ্ছিল্যের হাসি। এটা কি দুটো বাচ্চা একটা খেলনা নিয়ে খেলছে? হঠাৎ সেই খেলনা নিয়ে কাড়াকাড়ি লাগলো। তারপর একজন বলল, আমার খেলনা আমাকে দিয়ে দাও, তুমি চলে যাও। তাহির একটা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ। তাছাড়া আমার বিশ্বাস ভেঙে থাকলে, প্রতারণা করে থাকলে সেটা তাহির করেছে। ও আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আমাদের একটা সংসার ছিল, একটা সন্তান আছে। আমাদের সাথে প্রতারণা করেছে তাহির। ওই মেয়েকে তো আমি চিনিই না। না ওই মেয়ের সাথে আমার বিশ্বাসের সম্পর্ক ছিল, আমি কেন ওর সাথে কথা বলবো? তাও একবার কথা বললে যদি তোদের সংসারটা বেঁচে যায়। সোমাকে থামিয়ে দিয়ে মায়া বলল, সংসার বাঁচাবার দায় শুধুই আমার। তাছাড়া যেখানে বিশ্বাস নেই সেই সংসার শুধু লোক দেখাবার জন্য ধরে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোদের মেয়েটা? আবারও থামিয়ে দিল মায়া। বিশ্বাস হলো কাচের মতো, একবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে আর জোড়া লাগে না। যদি কসরত করে লাগানো যায়, সারা গায়ে দাগ থেকে যায়। তুই বল, তাহির যদি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, মনে হবে না যে এই চোখে এমন একই রকম মুগ্ধতা নিয়ে আমার সাথে কমিটেড থাকা অবস্থায় সে অন্য কারো দিকে তাকিয়েছে? গায়ে হাত দিলে মনে হবে না যে এই হাতে অন্য কাউকে স্পর্শ করেছে? যদি আমার কাছে আসতে চায়, আমার মনে হবে না এভাবে সে আরেকজনকে? আর বলতে পারলো না। মায়া মুখে আঁচল চেপে হাউমা করে কেঁদে ফেললো। কথা পাশের রুমে খেলছিল, সে ছুটে এলো। অস্থির হয়ে মায়ের কোলে এসে অবদ্ধ ভাষায় যেন জানতে চেয়েছিল কি হয়েছে। সোমা দুজনকে একসাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করে গেল। সব ব্যথার ওষুধ থাকে না। মায়া সামনে নিল, দ্রুত চোখ মুছে নিয়ে মেয়ের দিকে তাকালো। এরপর বলল, আমার মেয়েকে একটা সুস্থ জীবন উপহার দেবার দায়িত্ব আমার। ওর মুখের দিকে তাকিয়ে ওর বাবার এমন অনৈতিক সম্পর্ক মেনে নিলে মেয়েকে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা কি করে দেব? আবারও দৃঢ়তা ফিরে এলো মায়ের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে আপোষ হয় না। কেউ প্রভোগ করে, প্রভোগ হয়ে সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি কমিটমেন্ট যারা ভুলে যায়, দায়টা একমাত্র তাদেরই। তৃতীয় পক্ষ তখনই দুটো মানুষের মধ্যে জায়গা পায় যখন কোনো একজন সেই সুযোগটা করে দেয়। আমার জীবনের ক্ষেত্রে অপরাধী তাহির, কোনো তৃতীয় পক্ষ না। সোমা কিছুক্ষণ বসে থেকে চলে গেল। মায়া কথাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। সে কাঁদছে না, তবুও চোখে জল গড়াচ্ছে অনবরত।
গত কয়েকদিন সন্দেহ ছিল, আজ সবটা দিনের আলোর মতো জলজল। কথাও মাকে এভাবে কাঁদতে দেখে স্বভাব সুলভ চঞ্চলতা ভুলে গেছে, মায়ের বুকে চুপচাপ মিশে আছে। কথার মুখটা সামনে আনলো, মায়া পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সবাই বলে মেয়ে দেখতে নাকি বাবার চেহারা পেয়েছে, বাবাকে ছাড়া রাতে কথার ঘুম হয় না। তার মেয়েটা বুঝতেও পারছে না বাকি জীবনটা তাকে বাবার কাছ থেকে দূর থেকেই কাটিয়ে দিতে হবে। নিজের প্রতারিত হবার যন্ত্রণা তো আছেই, পাশাপাশি সন্তানের জন্য দলা পাকানো কষ্ট বুক বেয়ে উঠে আসতে চাইছিল কান্না হয়ে। তাহিরের মতো একটা মানুষকে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসেছে, ঘৃণায় পুরো শরীর রিরি করে উঠল মায়ার। এমন লোককে কেবল ঘৃণা করা যায়, সর্বোচ্চ করুণা, কিন্তু ভালোবাসা যায় না, একসাথে বাস করা যায় না। এখনই বেরিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু শেষবার তাহিরকে কাছে থেকে কিছু জবাবদিহিতা সে চাইবে, সেজন্য রয়ে গেল। পান্থ এই মুহূর্তে আনন্দবাড়ি সদর দরজায় দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল নিতে এসেছে, কিন্তু ভেতরে যেতে কিছুটা অস্বস্তি হচ্ছে। গতকাল অনেক রাতে ফিরে চোখে ভীষণ যত্ন করেছে কৃতজ্ঞতা বশত, কিন্তু আজ তারা যদি বিরক্ত হয়, কিন্তু বাইকটা তো নেওয়া দরকার। সে কলিং বেল টিপল, কিছুক্ষণের মধ্যেই গেট খুলে গেল। ওই পাশে মৃদুলা দাঁড়িয়ে। আরে পথিক আপনি? গলা খাকারি দিয়ে পান্থ বলল, আমি পথিক নই, পান্থ। একই কথা, যেটা লাও সেটাই কদু। বিশ্রী তুলনা। নিজের নাম নিয়ে ঠাট্টা পান্থর একদম পছন্দ নয়। হোক, লজিক্যাল তো। আপনি যুক্তিবিদ্যা স্টুডেন্ট? না, বোটানি। কেন? উদ্ভট লজিক টপকালেন তো, তাই বললাম। আপনি ডিবেট করেন? না, কেন? মনে হচ্ছে বিটিভির বিতর্ক প্রতিযোগিতা চলছে। মৃদুলা ছেড়ে দেবার পাত্রী নয়। যাক, আমি আমার বাইকটা নিতে এসেছি। আপনি এত ভীত কেন বলুন তো? আমি মোটেও ভীতু নই, আমি আপনার মতো ডেঞ্জারাস নই। বন্দুক দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মৃদুলা চারিপাশে উকি ঝুঁকি দিয়ে বলল, আমার বাড়ির সামনে কেউ বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল বুঝি? কই, দেখছি না তো। মানে? ভেবাচাকা খেয়ে প্রশ্ন করলো পান্থ। আমি ছাদ থেকে দেখলাম আপনি বেশ কিছুক্ষণ আগে এসেছেন, কিন্তু নক করার সাহস পাচ্ছিলেন না। পান্থ লজ্জা পেল, এবার কিছুটা, খানিকটা রাগও হলো। দেখেছেন যখন তখন আগেই খুলে দিতেন। আমি দেখছিলাম ঠিক কতক্ষণ পরে আপনি সাহস হতে পারে। চলুন। কোথায়? অপ্রতিভ হয়ে জিজ্ঞাসা করলো পান্থ। ভেতরে। আবার কোথায়? আজ আর ভেতরে যাব না, বাইকটা নিয়েই চলে যাব। বলতে বলতে এই প্রধান ফটক পেরিয়ে বাগানের কাছে চলে এসেছে ওরা। মৃদুলা চোখ তুলে দুষ্টু এসে বলল, আনন্দ বাড়িতে একবার ঢুকে পড়লে অনুমতি ছাড়া বেরোনো যায় না। আমি আনন্দ বাড়ির মেয়ে মৃদুলা। আপনাকে এই মুহূর্তে চায়ের দাওয়াত দিলাম, চা খেয়ে তারপর যাবেন। এভাবে খালি মুখে যেতে পারবেন না। মৃদুলা পান্থের প্রতি নিজের কৃতজ্ঞতা জানাতে চাইছিল, তাছাড়া বেচারা অকারণেই মার খেয়েছে। দুঃখ প্রকাশ করা হয়নি, গতকাল রাতে কথাই বলতে পারেনি আর, সেজন্য এভাবে আটকে দেওয়া। আনন্দবাড়ির মেয়ে মৃদুলা, আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রথম যদি আপনার আদেশ না মানে তাহলে কি ঘটবে? শাস্তি পেতে হবে। কেমন শাস্তি? আমি ক্যারাটে জানি, আপনাকে ধরাশায়ী করে ভেতরে নিয়ে যাব। পান্থ হেসে ফেললো। মৃদুলা সেটা পছন্দ হলো না, চ্যালেঞ্জ করে বসলো। হাসছেন কেন? বিশ্বাস হচ্ছে না? অভিব্যক্তিতে কপট ভীতি ফুটিয়ে তুলে পান্থ বলল, বিশ্বাস না করে উপায় আছে? আপনি যে সাংঘাতিক মেয়ে, পাছে হাড্ডি গুড়া গুড়া না হয়। পান্থর বলার ভঙ্গিতে মৃদুলা হেসে ফেলল। পান্থ মাহির হৃদিতার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ফর্ম আনতে ঢাকায় যেতে চাইছিল। আমিনুল হক সাহেব বলেছেন, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমি নিয়ে রেখেছি, পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার। তোমার ওপর আমি অন্যায় করছি বলে মনে হচ্ছে? একদম না স্যার, এভাবে বলবেন না, সব ঠিক আছে তো? মাহি, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, এটা কি তুমি জানো? জি স্যার। কাল হাদির সাথে কথা বললাম, আমার সাথে ও যে ভঙ্গিতে কথা বলেছে তাতে আমি যা বোঝার বুঝে ফেলেছি। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে ভালো আছো বলবে না। একটু সময় নিক, আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না স্যার। চিন্তা হয় বাবা, না চাইলেও হয়। দীর্ঘশ্বাস ফেললেন আমিনুল হক। মাহিরের কষ্ট হলো তার জন্যে। এই মানুষটাকে কখনো এভাবে কথা বলতে দেখেনি সে। প্রবল আত্মবিশ্বাসী দৃঢ়চেতা একজন মানুষ তিনি। সন্তানের আশঙ্কা তাকে কেমন দুর্বল করে দিয়েছে। সে কথা বলছিল, বসার ঘরে রিসিভার নামিয়ে রাখতে দেখলো হৃদিতা বেরিয়ে এলো। সিমি এসে মাহিরকে বলল, ভাইয়া, আমাকে মাইলসের নতুন অ্যালবামটা এনে দিও। তুই মাইলসের গান শুনিস? ভাবি শুনবে? হৃদিতা অপ্রস্তুত হয়ে বলল, আমাকে সিমি জিজ্ঞেস করলো আমার কোনো ব্যান্ড পছন্দ কোনটা। আমি বললাম আমি কিন্তু আনতে বলিনি।
আমি নিয়ে আসবো। আরে অদ্ভুত, আমি বললাম তো আমার লাগবে না। আমিও মাইলসের ফ্যান। আগের অ্যালবামগুলো আছে, নতুনটা এখনো কেনা হয়নি। সিমি চোখ গোল গোল করে তাকিয়ে আছে। সাইমনের সাথে মাইলস আর এলআরবি নিয়ে ঝগড়া করে মাহির। অবশ্যই মাইলসের ফ্যান না। কি হলো বিষয়টা? এখন চেপে গেল বিষয়টা, পরে ধরতে হবে। বিয়ে করলে বউকে ম্যানেজ করার জন্য এসব বলতে হয় কি? হৃদিতা সিমির হাত ধরে টেনে বলল, চলো চলো বাগানে যাই। মাহির ওদের যাবার দিকে তাকিয়ে রইল। সে হৃদিতাকে কিছু দিলে নেবে না, সেজন্য এই পন্থা। নিজের নাম কিনে আনলে হয়তো শুনবে প্রিয় ব্যান্ডের গান। তাহির বাসায় ফেরার পরে মায়ার সাথে সাথে কিছু বলল না। একসাথে খাবার খেলো। এরপর তাহির চলে গেল কথাকে ঘুম পাড়াতে। মায়া সব গুছিয়ে এসে দেখলো কথা ঘুমিয়ে পড়েছে। পাশের রুমে এসো, কথা আছে। আজ আবার শুরু করবে মায়া, ধর। স্নিগ্ধাকে তাহির? তাহিরের সাথে মায়ার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। ইমতিয়াজউদ্দিন সাহেব তখন প্রতিদিন বিকেলে চায়ের স্টলে বসে তার বয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতেন। তাদের মধ্যে তাহিরের মামাও ছিলেন। যেই মামার বাড়িতে সে বড় হয়েছে, তিনি ভাগ্নেকে অত্যন্ত স্নেহ করতেন। মায়ার জন্যে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল জানতে পেরে তিনি প্রস্তাবটা দেন। এরপর দেখাদেখি হলো দুই পক্ষ থেকে। তাহিরের সাথে কথা বলে বাড়ির সবাই বিনয়ী, ভদ্র, সম্মান দিতে জানে বলে মতামত দিলেন। সদ্য চাকরি হয়েছে। মায়ের মতামত জানতে চাইলে সে বলেছিল, আমি তার সাথে একবার আলাদা করে কথা বলতে চাই। ব্যবস্থা করা হয়েছিল বাড়ির ছাদে। দুজনের কেউই প্রথমে চোখ তুলে তাকাতে পারেনি, জড়সড় হয়ে বসেছিল। কিছুক্ষণ পরে প্রথম নীরবতা ভেঙেছিল তাহিরি। জানি সবারই একটা চাওয়া থাকে তার জীবনসঙ্গী কেমন হবে। আপনারও নিশ্চয় ছিল। আমার মামার বাড়িতে বড় হয়েছে, নিজের বলতে তারাই। চাকরিটা ছাড়া আমার আর কিছু নেই, ভাড়া বাড়িতে থাকতে হবে। এই বাড়িতে বড় হয়েছেন, ওখানে একা ছোট্ট সংসারে মানিয়ে নিতে কষ্ট হবে। মায়া চোখ তুলে তাকালো তাহিরের দিকে। কি বলবে বুঝতে পারছিল না। তাহির মৃদু হেসে বলেছিল, নিজের দুর্বলতাগুলো আগেই বলে নিলাম, কারণ আপনাকে দেখে আমার মনে হয়েছে আমার সাথে সারা জীবন কাটালে মন্দ হয় না। এত এত অপূর্ণতা থাকলেও একটা নিশ্চয়তা আপনাকে দিতে পারে, একবার শক্ত করে আমার হাতটা ধরলে হাতটা কখনো ছাড়বো না। মায়ার মনে হয়েছিল এই হাতের জন্য যেন সে অপেক্ষা করছিল। কথা দিচ্ছেন? হ্যাঁ, বিশ্বাস করতে পারো। আজও সে তাহিরের মুখোমুখি। মাঝে বয়ে গেছে 7টা বছর। অনেক সময় কি একটা পুরো জীবনের সমান? সারা জীবন বিশ্বাস রাখার প্রতিশ্রুতি দিয়ে মাত্র 7 বছর পর এসে সে বিশ্বাসের বোঝা কাঁধ থেকে যদি নামাতেই হয়, তবে এত সব প্রতিশ্রুতি কেন দেয়া? বললে না স্নিগ্ধাকে? তাহির বিছানা থেকে নেমে বলল, চলো পাশের রুমে যাই, কথা ঘুমাচ্ছে। পাশের ঘরে এসে মায়া জানালার পর্দা সরিয়ে দিয়ে সেখানে হেলান দিয়ে দাঁড়ায়। তাহিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, মায়া তুমি আমাকে ভুল বসছো, আমি এক্সপ্লেন করি। মায়া ঠান্ডা গলায় বলল, সেটাই তো চাইছি, তোমার এক্সপ্লেনেশন। কতটা ভালোবাসি এটা তো তুমি জানো। আমাকে তুমি চিনো, আমাকে বিশ্বাস করতে পারবে না? চিনি বলেই জানতাম, ইদানিং চিনতে পারছি না। স্নিগ্ধা আমাদের অফিসে জয়েন করেছে কয়েক মাস আগে। বেচারির ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্সের পর নিজের ফ্যামিলিও অ্যাকসেপ্ট করেনি। একটা নতুন জায়গায় একা থাকা মেয়েদের জন্য কত কঠিন এটা তো জানোই। আমার কাছে হেল্প চাইছিল, আমি মানবিক জায়গা থেকে তাকে সাহায্য করেছি। তোমার সাহায্য পেয়ে যে এতটাই আপ্লুত হয়েছে যে তোমাকে দামি উপহার দিচ্ছে, আর তুমি এতটাই বিশ্বাসী মানুষ যে সেই উপহার এনে লুকিয়ে রেখেছ। অফিস শেষ হয় 5টায়, তুমি বাসায় আসো 8টার পর। ছুটির দিনেও তাকে সাহায্য করতে যেতে হয় তোমার। তার ঘর দৌড়, বাসন কোসন মেজে ধুয়ে আসতে দিয়ে যেতে হয় তোমায়, বুঝি? তাচ্ছিল্য ঝরে পড়ল মায়ের গলায়। তাহিরের চোখে বিস্ময়। মায়া কখনো এভাবে কথা বলে না, হাসি মুখে কথা বলে সবসময়। তাহিরের বিস্ময় মায়ার দৃষ্টিগোচর হলো। তাহির, আমি খুব সহজ সরল, কিন্তু বোকা নই। যদি আমার সরলতা দেখে আমাকে বোকা ভেবে থাকো, সেটা তোমার মস্ত বড় ভুল ধারণা। তাহির কিছুক্ষণ পরে মাথা নিচু করে ফেলল। এরপর খুব ধীর লয় বলল, ও প্রথমে হেল্প চেয়েছিল বাসা খুঁজে দিতে, আমি দিয়েছিলাম। এরপর যে কোনো বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করতো। ওর বাসায় প্রথম গিয়েছিলাম ফার্নিচার কিনে বাসায় দিতে। আমি চিন্তা করেছিলাম ও একা মানুষ, এসব ম্যানেজ করাটা টাফ, সেজন্যই গিয়েছিলাম। এরপর এটা সেট নিয়ে বিভিন্ন সময় হেল্প করতেও আমার উপর নির্ভরশীল হয়ে উঠল। গিফট আনতে প্রতিদান হিসাবে বন্ধু হয়ে গেল ওর সাথে। 1.5 মাস আগেও অসুস্থ হয়ে গেল। অফিসে ছিলাম, আমাকে বলল ডাক্তার নিয়ে যেতে। ডক্টর চলে গেলে আমি ওষুধ নিয়ে আবার গেলাম। সেদিন ওর প্রথম উদ্দেশ্য বুঝতে পারলাম। মিথ্যে বলছো তাহির,
সেদিন উদ্দেশ্য বুঝতে পারোনি, তুমি শুধু থেকেই বুঝতে পেরেছিলে। তুমি যদি অনেস্ট হতে, তোমার মনে যদি কিছু না থাকতো, তুমি প্রথমেই আমার সাথে শেয়ার করতে। দরকার হলে আমিও তোমার সাথে তার বাসায় গিয়ে বাসা গুছিয়ে আসতাম। মানুষ কখন কথা গোপন করে? যখন সে নিজে জানে সে অন্যায় করছে। তাহির এগিয়ে এসে মায়ার হাত ধরতে মায়া ঝট করে হাতটা সরিয়ে নিল। আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না তাহির, আমার গা গড়িয়ে আসে। মায়া সরি, মুহূর্তের আবেগে একটা ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন হবে না। ভুল? এটা ভুল মনে হচ্ছে তোমার? দেখো, আমি প্রঘট হয়েছিলাম, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি। ভালোবাসা শব্দটা তোমার মুখে একেবারেই মানাচ্ছে না তাহির। আর প্রভোগ করার কথা বলছো? তুমি ছোট বাচ্চা নও যে চকলেটের লোভ দেখিয়ে কোলে তুলে নিয়ে যাবে। আমার কথা বাদ দিলাম, আমাদের ছোট্ট মেয়েটা, ওর মুখটা একবারও মনে হয়নি তোমার? ছি, ঘেন্না হচ্ছে আমার। মায়া, আমি মায়া হাত তুলে তাহিরকে থামিয়ে দিয়ে বলল, তুমি বিশ্বাস রাখবে কথা দিয়েছিলে, আমি বিশ্বাস করে তোমার হাত ধরেছিলাম। বিশ্বাস ভেঙে গেছে, আমি চলে যাচ্ছি। এখন তো অনেক রাত, আমি কাল সকালেই চলে যাব কথাকে নিয়ে। তুমি এভাবে চলে যেতে পারো না মায়া, আমি বললাম তো আমি তোমাকেই ভালোবাসি। আমি ট্রান্সফারের জন্য চেষ্টা করব, আমরা এখান থেকে চলে যাব, আমরা ভালো থাকবো। দেখো, মায়া নিজের ভেতরে শীতলতা বাড়িয়ে দিয়ে বলল, তাহির, তুমি এতদিনেও আমাকে চিনতে পারোনি। আমি ইমোশনাল ফুল হই আর যাই হই, আত্মসম্মান বোধহীন নই যে তুমি আমার আড়ালে অন্য একজনের সাথে ইনভলভ হয়েছো। এটা জানার পরেও আমি নানা অজুহাতের ওপরে কিংবা ওই মেয়েটার উপর দোষ চাপিয়ে তোমার সাথে থেকে যাব। তাহলে নিজের সাথে নিজের প্রতারণা করা হবে। তোমার প্রতারণার বোঝা বওয়াটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, নিজেরটা কি করে বইব? এবার তাহির এগিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, ভুল করেছি, মানুষ তো, এমন ভুল আর কখনো করব না, কথা দিলাম। মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাহিরকে, কলার শক্ত করে ধরে ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, ভুল? এটা অন্যায়, ক্ষমার অযোগ্য অন্যায়। আরেকবার স্পর্শ করার চেষ্টা করে আমি ভুলে যাব তুমি আমার সন্তানের বাবা। মায়া পিছিয়ে এলো, ঘুরে কয়েক কদম এগিয়েছে, তাহিরকে বলতে শুনল, মায়া, একবার বসতে চেষ্টা করো, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। মায়া শুধু ঘাটটা ঘুরিয়ে তাহিরের দিকে তাকালো। ওর দৃষ্টিতে ক্রোধ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা সমস্তটা মিলেমিশে একাকার। অথচ এই তো দুদিন আগেও এই চোখ দিয়ে ভালোবাসার দৃষ্টিতে তাকালো অথচ এই তো 2 দিন আগেও এই চোখ দিয়ে ভালোবাসার দৃষ্টিতে তাকাতো। তাহিরের জন্য মুগ্ধতা থাকতো, মায়া থাকতো, আজ কিচ্ছু নেই। বরং ওর মনে হচ্ছে কুৎসিত একটা মানুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। মন কদাকার হলে এভাবেই বুঝি চেহারাও বদলে যায়, যেমন করে ভালোবাসা বদলে যায় ঘৃণায়। খুব শান্ত অথচ দৃঢ় গলায় মায়া বলল, আমিও তো মানুষ। ধরো যদি তোমার জায়গায় আমি থাকতাম, মানে তোমার ভাষায় মুহূর্তের আবেগে তোমার মতোই ভুল করতাম, তুমি কি আমাকে ক্ষমা করতে? তাহি বলেই তাহিরের চোখের দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া। তাহির চোখ নামিয়ে নিল। এই দৃষ্টি তীব্রতা সহ্য করার শক্তি কাপুরুষদের থাকে না। এই কথায় সে তাহিরের সাথেও সমস্ত হিসেব নিকেশ চুকিয়ে দিল। এ সংসারের প্রতি সমস্ত পিছু টান ছিন্ন করল। অথচ তাহিরের কষ্ট হবে বলে সে নিজের বাড়িতেও থাকেনি বেশি দিন। আজ লোকটার কোনো কিছু আর ওকে স্পর্শ করছে না। সোমা চলে যাবার পরে অনেকক্ষণ কেঁদেছে। তাহিরের সামনে দৃঢ় থাকার জন্য নিজেকে প্রস্তুত করেছিল, সেটা পেরেছে ঠিকই, কিন্তু এখন আবার কান্না পাচ্ছে। কথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা খুঁজতে চাইছিল, তবুও প্রবোধ দিতে না পেরে সে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর দরজায় পিঠ থেকে আঁচল মুখে চেপে ফুপিয়ে উঠল মায়া। হৃৎপিণ্ড ছিঁড়ে গেলেও কি এতটা যন্ত্রণা হয়? সাইমন ছায়া ফুপুদের বাসায় কল দিল, উদ্দেশ্য সবার সাথেই কথা বলা। তবে কারণটা সৌমি, এই চূড়ান্ত ফাজিল মেয়েটা নিজের বাড়িতে গিয়ে ডুব দিয়েছে। গিয়েছিস ভালো কথা, একবার খোঁজ নিবি না? মনে মনে আওড়ালো সাইমন। হ্যালো। কাঙ্ক্ষিত গলা ভেসে আসতে মন শান্ত হয়ে এলো সাইমনের। ভাগ্যের সৌমি ধরেছে অন্য কেউ ধরলে তো সে একে কলে চাইতেই পারত না। এটা ওদের একটা হার জিতের খেলা। তোর হ্যালো হ্যালো শোনার জন্য কল দেইনি। সৌমি আর একটাও কথা না বলে মা বলেই ডাকতে লাগলো। সাইমন ভেবেছিল রাগিয়ে দিলে ঝগড়া হবে, সেই সূত্রে একটু বেশিক্ষণ কথা বলতে পারবে। এখন নিজের উপর রাগ হচ্ছে, কেন এটা বলতে গেল। এখন ড্যামেজ কন্ট্রোল করতে কি বলা যায়। গলা খাকারি দিয়ে কিছু বলতেই যাচ্ছিল, এর মধ্যে ছায়াপুকুর গলা পাওয়া গেল। এভাবে চেঁচাচ্ছিস কেন? তোমার প্রাণপ্রিয় ঝগড়াটে ভাতিজা তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে। নাও কথা বলো। কে? সাইমন? সৌমির হাসি শোনা গেল। তাছাড়া আর কে?
দেখো, বিশেষণ দিতেই চিনে ফেললে। মার খাবি কিন্তু সৌমি। এটা কেমন কথা? তুইও তো ঝগড়াটে। তুমি ওকে নিয়ে বসে থাকো, আমি গেলাম। সাইমন কপাল চাপড়ে ফুপুর সাথে কিছুক্ষণ কথা চালিয়ে গেল। এরপর ভগ্ন মনোরথে নিজের ঘরে গেল। ঘুমাতে হবে। রাতুলটার জন্য হলো সব। ড্যাং ড্যাং করে ওদের ফুপুর বাড়ি বেড়াতে গেছে। ফুপুর সাথে কথা বলবো, এরপর আসিস খালি কিছু চাইতে। মাহির খাবার ঘরে এসে দেখলো রিদিতা নেই। ওরা এনজিওর জন্য একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাইছে, সেটার জন্য একটা খসড়া করতে বসলো। কিছুক্ষণ পর রিদিতা হাসি মুখে ভেতরে এলো। মাহির বলল, তোমার বালিশের উপরে কয়েকটা ইউনিভার্সিটির আবেদন ফর্ম আছে, ওগুলো ফিল আপ করে দিও, আমি পোস্ট করে দেব। রিদিতার হাসি মিলিয়ে মুখ কঠিন হয়ে গেল। সহসা থমথমে মুখে বলল, আমি আপনাকে বলেছিলাম আমি পড়াশোনা করব না। মাহির এবার উঠে দাঁড়ালো, প্রশ্ন করলো, কেন? আমি বাবাকে একটা শাস্তি দিতে চাই। আমার কথা চিন্তা না করেই তিনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। তার মধ্যে এত শ্রদ্ধেয় একজন মানুষ, যে কিনা নারীদের শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত বলে জ্ঞান বিতরণ করেন, তার নিজের মেয়েই অর্ধশিক্ষিত। এর চাইতে বড় প্রতিশোধ আর কি হতে পারে? মাহির দীর্ঘশ্বাস ছাড়লো। এরপর খুব শান্ত গলায় বলল, রিদিতা, নিজের নাক কেটে পরে যাত্রা বন্ধ করতে চাইছো কেন? ক্ষতিটা তোমারই বেশি হচ্ছে। হলে হোক, আমাকে কেউ ভালোবাসে না, আমি নিজের ক্ষতি করে তাদের আরো কষ্ট দেব। মাহির এবার মৃদু হাসলো। এই যে বললে কেউ ভালোবাসে না, ভালো যদি নাই বাসে তাহলে তোমার ক্ষতি হলে তারও তো কষ্ট হবে না, তাই না? শুধু শুধু তোমারই ক্ষতি হলো, শোধ তুলতে পারলে না, লাভ কি? রিদিতা বিছানায় বসলো আয়েশি ভঙ্গিতে। এরপর ফর্মগুলো হাতে নিয়ে দেখলো তির্যক ভঙ্গিতে, হেসে বলল, ওই যে যে মানুষ অন্যকে সচেতন করে বেড়ায়, তিনি নিজেই এটা করতে পারেনি, এটাই তো লাভ। প্রতিশোধ। প্রতিশোধ শব্দটা বলার সময় বিচিত্র একটা হাসি ফুটলো রিদিতার মুখে, কেমন অপ্রকৃতিস্থ হাসি। এরপর হাতে কাগজগুলো ছিঁড়ে ফেললো, একেবারে কুচি কুচি করতে থাকলো। মাহিরের এবার কি হলো কে জানে, সবসময় মাথা ঠান্ডা রাখা ছেলেটার হঠাৎ ধৈর্য ত্রুটি ঘটলো। ওর নিজেকে কিছু বললে হয়তো সহ্য করে নিত, কিন্তু যাকে সে এতটা শ্রদ্ধা করে, যার জন্য সে এখনো বেঁচে আছে, তার প্রতি এমন অসম্মান মেনে নিতে পারল না। সেও হিতাহিত জ্ঞান হারিয়ে বলে ফেলল, একজন প্রতারকের জন্য নিজের বাবাকে অসম্মান করতে বাধলো না তোমার? বলেই সম্বিত ফিরল মাহিরের। একটা ব্ল্যান্ডার হয়ে গেছে। শোধরাবার উপায় খুঁজতে খুঁজতে দেখলো রিদিতা উঠে ওর মুখোমুখি দাঁড়িয়েছে। কাকে প্রতারক বলেন? মাহিরের উত্তর না পেয়ে আবারও এগিয়ে এসে মাহিরের শার্টের কলার খামচে ধরল রিদিতা। পৈশাচিক রাগে টকবক করছে, তখন চোখে চোখ রেখে বলল, মিথ্যে বলতে লজ্জা করে না আপনার? যে নিজের পরিবারের লোকদের সাথেই মিথ্যে কথা বলে একের পর এক, কি করে সাহস হলো এভাবে মিথ্যে কথা বলার? হ্যাঁ, মাহিরের মনে হলো একবার কিছু বলে ফেললে সেই কথা ফিরিয়ে নেবার কোনো যন্ত্র আবিষ্কৃত হলে ভালো হতো, তাহলে নিজের বলা কথাটা মুছে ফেলতে পারত। কিন্তু এখন আর পিছিয়ে আসার পথ নেই। কেউ যেন ওকে ঠেলে বিশাল বড় কোনো কনসার্টের স্টেজে তুলে দিয়েছে। পারফর্ম করা ব্যতীত ওর আর কিছু করার নেই। কি হলো? মুখ বন্ধ কেন? কি বলেছিলেন আরেকবার বলুন না। রিদিতা তখন ওর কলারের কাজটা খামচে ধরে ঝাঁকাচ্ছে। তুমি যার সাথে পালাচ্ছিলে তাকে কতটুকু চেনো? সেটা আপনার কাছে এক্সপ্লেইন করতে হবে আমায়? রিদিতা, আমরা সবসময় যাকে যা দেখি সেটুকুই কি সত্যি? না, একদমই না। এই যে আপনাকে দেখতে দেখায় ঠিক ভদ্রলোকের মতো, কিন্তু আপনি তো একটা চূড়ান্ত মিথ্যেবাদী লোক। সরে গিয়ে তাচ্ছিল্য ভরে উত্তর দিল রিদিতা। মাহির বড় করে শ্বাস টানল। সে রিদিতা আর নিজের পরিবার দুই পক্ষেরই ভালো চিন্তা করে কিছু নির্দোষ মিথ্যে বলেছে। সেটা কি এতটা ঘৃণ্য? ছেলেটা কেন করছেন? ওর একটা নাম আছে, ওর নাম রিয়াদ। আচ্ছা, রিয়াদের সেদিন কয়টায় আসার কথা ছিল স্টেশনে? আসেনি কেন? আসতো অবশ্যই, হয়তো এসেও ছিল, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। রিদিতা ধরা গলায় বলল কথাটা। রিয়াদ শুধু তোমাকেই না, আরো কয়েকজনের সাথে এরকমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। রিদিতা আবারও মারমুখী হয়ে মাহিরের দিকে এগিয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আর একটা বাজে কথা বলে আমি কি করবো আমি নিজেও জানি না। তুমি রেগে গেলেও সত্যি মিথ্যা হয়ে যাবে না। রিয়াদ একটা প্রতারক, এটাই সত্যি। রিদিতা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চীনামাটির ফুলদানিটা তুলে নিয়ে ছুঁড়ে ফেললো মেঝেতে। সেটা ঝনঝনিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাতেও রাগ কমলো না। মাহিরের মাথায় এটা ভাঙতে পারলে হয়তো কমতো। ফর্মে ছেঁড়া কাগজগুলো এখনো বিছানায় পড়েছে, সেগুলো হাতে নিয়ে প্রবল ক্রোধে আবারও কুটি কুটি করতে লাগলো। এরপর বিছানায় বসে শক্ত করে দুই হাতে চাদরটা চেপে ধরলো, শক্ত করে ফুঁসছে তখনও। ফুঁসতে ফুঁসতে হাত দিয়ে মুখ চেপে কেঁদে ফেললো। মাহির সেদিকে তাকিয়ে রইল হতভম্ব হয়ে। জানে প্রতিক্রিয়া এমনই হবে, তবুও কেন যে বলতে গেল
হঠাৎ দরজায় শাহানারার গলা শোনা গেল। মাহির, কি হলো? কিসের শব্দ? মাহির গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, তেমন কিছু না চাচি, হঠাৎ করে আমার গায়ে ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে ভেঙে গেছে। ভেতরে এসো চাচি। হৃদিতা ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে। শাহানা ভেতরে এলেন। মাহির বসে হাত দিয়ে ভাঙা টুকরোগুলো তুলতে যাচ্ছিল, তিনি বাধা দিয়ে বললেন, হাত দিয়ে ধরিস না মাহির, আমি চামেলিকে পাঠিয়ে দিচ্ছি, ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করে দিয়ে যাবে। বলে বেরিয়ে গেলেন তিনি। হৃদিতা তির্যক দৃষ্টি হেনে বলল, সত্যবাদী জুষ্ঠি। চামেলি ঢুকতেই মাহির বেরিয়ে ছাদে চলে এলো। আজ আকাশে কালো মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি হবে। বাতাস নেই, প্রকৃতি যেন ঘুম হয়ে আছে ওদের মনের মতো। হৃদিতার রাগ ক্রোধ সমস্তটা ছাপিয়ে ওর চোখে ভেসে উঠল মেয়েটার অসহায় কান্নার ছবিটা। এমন আচরণ সত্ত্বেও সে রেগে যেতে পারল না, বরং হৃদিতার মানসিক অবস্থাটা ভাবতে চেষ্টা করলো। কৈশোরের সমস্ত অনুভূতিতে হৃদিতা রিয়াদের ছবিটা এঁকেছিল। সমস্ত কিছুর ভুলে প্রবলভাবে মোহান্ধ হয়ে ছুটে গিয়েছিল তার জন্যে। কিছু বুঝে ওঠার আগে জীবনের স্রোত ওকে ভাসিয়ে এনেছে অজানা কোনো এক বাঁকে। অপরিচিত সেই বাঁকটা হৃদিতার জন্য চোরাবালি সম। সেখানে খাবি খাচ্ছে মেয়েটা। মাহিরের সহানুভূতি হলো, চোরাবালিতে অভিযোজনের কলাকৌশল শেখাতে ইচ্ছে করলো, সমস্তটা নিয়ে পাশে দাঁড়াতে ইচ্ছে হলো। কিন্তু যার জন্যে তার তো ওর কাছ থেকে কিছু নেবার ইচ্ছেটাই নেই। সে আর নিজের ঘরে গেল না, চিলেকোঠার ঘরে গিয়ে শুয়ে পড়ল। ইমি উঠ, স্কুলের সময় চলে যাচ্ছে। মা, আর 5 মিনিট। সেই আধা ঘন্টা ধরে 5 মিনিটের গান গাইছিস, এবার না উঠলে সত্যি সত্যি পানি ঢেলে দিব। প্রতিদিন মেয়েদের ঘুম ভাঙিয়ে স্কুলে পাঠাতে রানুকে কসরত করতে হয়। হঠাৎ সিমি আর্তনাদ করে উঠল, মা, মাথা ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে, একটু মাথাটা টিপে দাও না। রানু পূর্ণ দৃষ্টিতে ছোট মেয়ের দিকে তাকালেন। সেদিনও তোর মাথা ব্যথা ছিল, স্কুলের টাইম পার হয়ে যেতেই সেটা ভালো হয়ে গেছিল। সিমি চোখ পিটপিট করে তাকিয়ে মাকে দেখলো। আর চোখে আজ সিরাজ স্যার এক গাদা ম্যাথ করতে দিয়েছেন, হোমওয়ার্ক অর্ধেকই বাকি। আজ কিছুতেই স্কুলে যাওয়া চলবে না। মোটা ফ্রেমের চশমা, সাদা চুলের সিরাজ স্যার ভীষণ রাগী। হোমওয়ার্ক না করলে বেদ ব্যবহার করেন। এই ঝুঁকি সে কিছুতেই নিবে না। তার চাইতে মিথ্যে করে মাথা ব্যথার নাটক করে মাকে গলাবার চেষ্টা করা ভালো। মা, আমার সত্যি সত্যি মাথা ব্যথা করছে, বিশ্বাস না হলে মাথায় হাত দিয়ে দেখো। মাথা ব্যথা দেখবো কি করে? তোর মাথা ব্যথার আকার আকৃতি আছে নাকি? গুচিং ভাচিং না দিয়ে উঠে পড়ে দেখি। এবার কান্না জুড়ে দিল সিমি। ততক্ষণে ইমি উঠে পড়েছে। থাক মা, ওর মনে হয় সত্যিই মাথা ব্যথা করছে, রাত জেগে হোমওয়ার্ক করেছে তো, আমি উঠেছি। পড়াচোর সিমি নাকি রাত জেগে হোমওয়ার্ক করছে। এই অবিশ্বাস্য কথা শুনে তিনি বিতৃষ্ণা হয়ে বললেন, তুই যাবার আগে ওকে বলে যাবি হোমওয়ার্কের খাতাটা আমার কাছে নিয়ে আসতে। আমি দেখবো রাত জেগে কি অসাধ্য সাধন করেছে। মা চলে গেলে সিমি কাঁথা সরিয়ে ইমির দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। আমাকে চকলেট খাবি তুই? তুই যে নতুন লাভ লেটার পেয়েছিস সেটা কি আমি বাড়ির কাউকে বলেছি? তার জন্য আমি কি পেলাম? তুই একটা ফাজিল। আই লাভ ইউ। ঢং। খুনসুটিতে মেতে উঠল দুই কিশোরী সহোদরা। মা আরেকবার হাঁক দিতে ইমি নেমে গেল রেডি হতে। সিমি আবারও কাঁথার নিচে মুখ গুজে দিল। মায়া বেরুবে এখন। একটা মাঝারি সাইজের ব্যাগ নিয়েছে শুধু, তাতে বাবার বাড়ি থেকে পাওয়া গয়নাগুলো নিয়েছে। তাহিরের দেওয়া কিছুই সে নেয়নি, কত কিছু তো রেখে যাচ্ছে। ওদের যখন বিয়ে হয়েছে তাহির তখন নতুন চাকরি। ওদের সংসার শুরুর যাবতীয় ফার্নিচার মায়ের বাবা দিয়েছিলেন। 7 বছরে সেই ফার্নিচারগুলোর সাথেও যেন গড়ে উঠেছিল সখ্যতা। এই সংসারটা সে নিজের হাতে গড়েছিল, নিজের সমস্ত ভালোবাসা নিবেদন দিয়ে। ফেরার সময় বিনিময়ে মিলেছে কেবল প্রতারণা। ঘরের প্রতিটা কোণে কি অজস্র মায়ার টান। সব ছিন্ন করতে গিয়ে বিশ্রী দগদগে ক্ষত জমেছে শরীরে মনে। বেরুবার আগে তাহির বলল, তুমি সিদ্ধান্ত বদলাবে না তাহলে? কেন বদলাবো? একজন অবিশ্বস্ত মানুষের জন্য আমি চলে যাচ্ছি। সময় মতো ডিভোর্সের প্রসেসিং শুরু হবে। কথা ভাববে না। ভেবেছি বলেই আমি শক্ত হতে পেরেছি। নিজের শির দ্বারা শক্ত না হলে মেয়েকে তো শেখাতে পারবো না জীবনে চলার পথে মেরুদণ্ড কতটা প্রয়োজনীয়। তাহিরের দৃষ্টিতে এখনো অবিশ্বাস। মায়ের ভেতরে যে ছায়াচাপা আগুন দাও দাও করে জ্বলে উঠবে এটা ওর জন্য অকল্পনীয় ছিল। তুমি যদি এখন আমার সিদ্ধান্তে সম্মতি না জানাও, আমি আইনিভাবে বিষয়টার সুরাহা করব। কথা তাহিরের কোলে। বাবাকে সে জড়িয়ে ধরে আছে। সে ভাবছে ওর বাবা ওদের সাথে যাবে। মায়া হাত বাড়িয়ে দিলে ওর কোলে এসেও তাহিরের হাত ধরে রইল। একসাথে কোথাও গেলে সে একজন আর কোলে থাকলে অন্যজনের হাত ধরে রাখে। আমি আর তুমি যাব শুধু, মা চলো।
অবদ্ধ কিছু শব্দ আর ইশারায় বোঝালো বাবাকে সাথে নিতে চায় সে। মায়া কঠোর হলো এবার। সে তোমারও সন্তান, চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু আমার সাথে তোমার সকল কথা এখানেই শেষ। বলে কথার হাত ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। কি অসহ্য যন্ত্রণায়, যন্ত্রণা থেকে মুক্তির পথ কি? মৃদুলা আজ চলে যাবে। ওর পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, আগামীকাল ডেডলাইন। আজ না গেলেই নয়। রেডি হচ্ছিল সাইমন দরজা থেকে ডাকলো, মৃদু। আরে সাইমন ভাইয়া, এসো। শোন না, তুই একবার ছায়া ফুপুর বাসায় কল দে তো যাবার আগে। কেন? রাতুল ফিরেছে কিনা শুনতাম। সেটা তো তুমিই করতে পারো। আরে আমি করলে তো ওই বিশিষ্ট ফাজিলটা ফোন ধরবে, সোজা কথা সোজা করে বলতে পারে না। মৃদুলা হেসে ফেললো। সাইমন রেগে বলল, হাসছিস কেন? ওই ফাজিলটার সাথে থাকতে থাকতে তুইও তো ফাজিল হয়ে যাচ্ছিস। কিন্তু আমার মনে হচ্ছে তুমি চাইছো তোমার সেই বিশিষ্ট ফাজিল মেয়ের সাথেই কথা বলতে। সত্যি কথাটা স্বীকার করলে এই হেল্পটা আমি করতেই পারি। ধুর, যা খুশি ভাব। এর মধ্যে কলিং বেল বেজে উঠলো। সাইমন বলল, দাঁড়া আমি দেখছি। দরজা খুলতেই দেখলো মায়া দাঁড়িয়েছে। আরে কথাপু এসো। সাইমন কথাকে কোলে নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে কথা বলতে গিয়ে মায়ার থমথমে অভিব্যক্তি দেখে থেমে গেল। মায়া কেমন বিধ্বস্ত আগে কোনোদিনও দেখেনি আনন্দবাড়ির কেউ। কি হয়েছে ফুপু? মা মেয়ে দুজনেই এমন দিন দুপুর অমাবস্যার অন্ধকার মুখে নিয়ে আছো কেন? মায়া সাইমনের কোলে থাকা কথার দিকে তাকালো। জোর করে তাহিরের হাত ছাড়িয়ে আনার পর থেকে এভাবে মুখ কালো করে আছে। বাবার কাছ থেকে এভাবে আনায় অবুঝ শিশুটা মায়ের উপর অভিমান করেছে। মায়ার এই মুহূর্তে ব্যাখ্যা করতে ইচ্ছে হলো না। সে এখন পুরোপুরি ভঙ্গুর একজন মানুষ। নিজেকে একটু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। সাইমন, আমরা ভীষণ ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। সব বলবো, তবে এখন না। সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো মায়ার দিকে। সে কখনো এভাবে কথা বলে না। বাড়িতে ঢুকেই হইচই শুরু করে, কে কোথায় আছে এসব জিজ্ঞাসা করে করে মাথা খারাপ করে দেয়। সবার সাথে দেখা করে। খুব গুরুতর কিছু একটা যে হয়েছে সেটা আন্দাজ করতে পারলো। ফুপার সাথে ঝগড়া হলো অসম্ভব। ঝগড়া যদিও হয়, মায়ার মতো স্বামী অন্তপ্রাণ মানুষ ঝগড়া করে বাবার বাড়ি চলে আসবে এটা কখনোই ঘটেনি। সাইমন না বুঝলেও আর কথা বাড়ায় না। হ্যাঁ, রেস্ট নাও আগে, আমি কথাকে নিয়ে যাচ্ছি। মায়া ভেতরে এসে নিজের ঘরে গেল। বাড়ির সবাইকে কি করে বলবে কথাটা? সবাই তো ভেঙে পড়বে, কিন্তু বলতে তো হবেই। যা অবশ্যম্ভাবী তা কয়দিন লুকিয়ে রাখবে। সবাই ফিরুক, সেও নিজেকে আর একটু ধাতস্থ করুক। সাইমন কথাকে নিয়ে বসার ঘরে বসলো। ততক্ষণে মৃদুলা বেরিয়ে এসেছে। আরে মিষ্টি পুচকিটা যে, মায়া ফুপু এসেছে। সাইমন ভাইয়া। হ্যাঁ, কিন্তু কিছু একটা গড়বড় মনে হলো। কৌতূহলী হয়ে মৃদুলা জিজ্ঞাসা করলো, কি গড়বড়? জানি না, কিন্তু কেমন যেন লাগছে। মায়া এসেছে? কই গেল? ভেতরে। দেখা করলো না? তিনিও খানিকটা অবাক হলেন। তার হাতে দুটো আচারের বয়ম, সেগুলো মৃদুলার হাতে দিয়ে বললেন, তোর জন্য বানিয়েছিলাম। তুই এত আচার পছন্দ করিস, এগুলো ব্যাগে তুলে ফেল। মৃদুলা চাচিকে জড়িয়ে ধরে বলল, চাচি তুমি এত ভালো কেন? হয়েছে হয়েছে, আহ্লাদ করতে হবে না। মৃদু হেসে বললেন শাহানা। এ বাড়ির সবাই যে একটুখানি কিছু পেলেও আকাশ সমান খুশি হয় এটা তিনি জানেন। এই খুশি দেখার লোভেই তো তিনি করেন, তবে প্রকাশ করলেন না। মাহির মৃদুলার সাথে ঢাকায় যাবে ওকে দিয়ে আসতে। সে একাই যায়। এবার এত বড় ঘটনার পরে কেউ একা পাঠাতে ভরসা পায়নি। ছোট চাচা যেতে চেয়েছিলেন, কিন্তু মাহির স্বপ্রণোদিত হয়েই বলল, আমি যাই ছোট চাচি, আমার কিছু কাজও আছে। মাহির আসলে রিদিতার কাছ থেকে দূরে যেতে চাইছিল, অন্তত 2-1 দিনের জন্য হলেও। গতকালের পরে পারতপক্ষে মুখোমুখি হয়নি। মায়ার এভাবে হঠাৎ করে আসা, তারপর থেকে মুখে কুলু পেটে থাকা নিয়ে সবাই চিন্তিত। তবুও মৃদুলা না গেলেই নয়। আবার ওকে একা পাঠালেও মাহিরের মন সায় দিল না। বেরোবার আগে নিজের ঘরে এলো মাহির। রেডি হতে হবে, তাছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র এই ঘরে। রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচল রিদিতা ঘরে নেই। সে দ্রুত তৈরি হয়ে একটা ছোট ব্যাগে একদিন থাকার জন্য পোশাক, মানি ব্যাগ আর ঘড়িটা নিয়ে বেরিয়ে গেল। দাদুর ঘরে গিয়ে দেখলো রিদিতা বসে আছে। দাদুর মাথার কাছে একটা চেয়ার নিয়ে পত্রিকা পড়ে শোনাচ্ছে। ইমতিয়াজ সাহেব মাহিরকে দেখে কাছে ডাকলেন, আয় আয়, কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ দাদু, মৃদুকে হলে দিয়ে আসবো। ওরা মুখ খুলছে? খুলেছে, কিছু জিনিস স্বীকার করেছে, তবে এসবের পেছনে কে আছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে কথা বের করবার। তোরাও জোর দে আরো, কিছুতেই যেন
হাতের বাইরে বেরিয়ে না যেতে পারে। হ্যাঁ দাদু, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইমতিয়াজ সাহেব এবার হেসে বললেন, তোর বউ তো আমাদের বাংলাদেশে বেতারে কাজ করছে, এখন ওই পত্রিকায় পড়ে শোনায়। তোর বউ শব্দটাই দুজনে একসাথে পরস্পরের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনার, এরপর দৃষ্টি সরিয়েও নিল একসাথে। আমি যাচ্ছি দাদু, দোয়া করো। তোর জন্য আমার দোয়া সবসময় থাকো। শব্দ ওকেই দাও, আমি তো কেউ না। মৃদুলাও বসেছিল দাদুর কাছে দোয়া নিতে। কপট ঈর্ষার ভাব ফুটিয়ে তুলে কথাটা বলল সে। ওর বলার ভঙ্গিতে ইমতিয়াজ সাহেব মজা পেলেন। আয় তো এদিকে। মৃদুলা কাছে যেতে তিনি দোয়া পড়ে দুই নাতি নাতনিকে ফু দিয়ে দিলেন। ভাবি আসি, ভালো থেকো। তুমিও ভালো থেকো মৃদু আপু। ওরা বেরিয়ে গেল। বেরোবার আগে মাহির আর চোখে একবার হৃদিতার দিকে তাকালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।